রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লি বসছে আজ। শুধু প্রাকৃতিক দুর্যোগই নয়, বিমান হামলায় টিকে থাকবে এই প্ল্যান্ট। স্পেন ফুয়েল পুল এখনকার ডিজাইন হচ্ছে বিল্ডিং এর মধ্যে, ইনার কন্টেইনমেন্টের মধ্যে। তার মানে কি, কখনো তেজস্ক্রিয় বিকিরণ রিয়েক্টর বিল্ডিং এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। ব্যয় বাড়লেও নিরাপত্তা নিশ্চিতে ছাড় দিচ্ছে না সরকার। নিরাপত্তাটাই হলো এই প্রকল্পের মূল দিক, যেটা দেখতে হয়। আমার দেশের মানুষ সামান্যতম ক্ষতি হোক, সেটা আমরা হতে দেব না। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মৃত থেকে জীবিত হতে চান মানিকগঞ্জের এক গ্রামের শতাধিক মানুষ। জাতীয় পরিচয়পত্রে ভুলে নানা ভোগান্তি। নির্বাচন অফিসে ধর্ণা দিয়েও মেলেনি প্রতিকার। করোনার স্থবিরতার মধ্যেই বাংলাদেশের রেকর্ড 32 বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রফতানি। ঝুঁকি নিয়ে কারখানা খোলা রাখার ফলে প্রবৃদ্ধি, বলছেন ব্যবসায়ীরা। 1.5 বছর বন্ধ থাকার পর আজ চালু হচ্ছে কুয়েতে বিমানের সরাসরি ফ্লাইট। বাহরাইনের লাল তালিকা থেকে বাদ বাংলাদেশের নাম, কোয়ারেন্টাইনেও ছাড়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লি বা রিঅ্যাক্টর প্রেসার ভ্যাসেল বসানোর কাজ শুরু হচ্ছে আজ। চুল্লি স্থাপন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্তৃপক্ষ বলছে, কেন্দ্রটি নির্মাণে নিরাপত্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যয় বাড়লেও এখানে কোনো ছাড় দেয়নি সরকার। প্রাকৃতিক দুর্যোগ তো বটেই, 8 মাত্রার ভূমিকম্প এমনকি বিমান হামলাতেও টিকে থাকবে এই অত্যাধুনিক প্ল্যান্ট। দেবাশিস রায় রিপোর্ট। প্রচলিত জীবাশ্ম জ্বালানি যেমন তেল, কয়লা বা গ্যাস থেকে সরে এসে বাংলাদেশে পরমাণুর সূক্ষ্ম প্রযুক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের মহাযজ্ঞ শুরুর দিকে এগিয়ে যাচ্ছে একমাত্র এই প্রকল্পটি। এ ধরনের বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ থেকে উৎপাদন পর্যন্ত প্রতিটি স্তরেই প্রয়োজন দূরদর্শী ও বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত। প্রতিনিয়ত বদলাতে থাকা পরমাণু প্রযুক্তির আধুনিক সংস্করণ অর্থাৎ তৃতীয় প্রজন্মের চুল্লি বা রিঅ্যাক্টর বসানো হচ্ছে রূপপুরে। এতে থাকবে 5 স্তরের নিরাপত্তা। নির্মাতারা বলছেন, নিরাপত্তার সব দিক নিশ্চিত করেই প্ল্যান্টের নকশা করা হয়েছে। এখানে ব্যবহৃত অন্যতম যান্ত্রিক সংযোজন 12টি হাইড্রো অ্যাকোমোডেটর নিশ্চিত করবে কোনো দুর্বিপাকে প্ল্যান্টের নিজে থেকে চালু থাকার ক্ষমতা। এই যে হাইড্রো অ্যাকোমোডেটরের কথা বললাম, অ্যাক্টিভ এবং প্যাসিভ, সেই 12টি হাইড্রো অ্যাকোমোডেটর থাকার কারণে যদি কখনো স্টেশন ব্ল্যাকআউট হয়ে যায়, আমাদের এই প্রকল্প অটোমেটিক্যালি 72 ঘন্টা পর্যন্ত বাহিরের কোনো সাপোর্ট ছাড়া ওয়াটার সাপ্লাই বেঁধে রেখে এটা সক্রিয় থাকবে। নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের ফিশন প্রক্রিয়া থেকে উৎপাদিত তেজস্ক্রিয় বর্জ্য যাতে বাইরে না আসে, সেজন্য প্ল্যান্টটির রিঅ্যাক্টর ভবনের অভ্যন্তরেই স্পেন্ট ফুয়েল রাখার ব্যবস্থা থাকছে বলেও আশ্বস্ত করছেন এই পরমাণু প্রকৌশলী। আমাদের স্পেন ফুয়েল পুল এখনকার ডিজাইনে হচ্ছে বিল্ডিং এর মধ্যে, ইনার কন্টেইনমেন্টের মধ্যে। তার মানে কি, কখনো তেজস্ক্রিয় বিকিরণ রিয়েক্টর বিল্ডিং এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এত সব নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করতে গিয়ে খরচ কিছুটা বাড়লেও বাংলাদেশ তাতে কার্পণ্য করেনি বলে দাবি বিজ্ঞান মন্ত্রীর। আমরা বলেছি যে ইউজ হোক বা না হোক, আমার দেশের মানুষ সামান্যতম ক্ষতি হোক, সেটা আমরা হতে দেব না। যদি কিছু টাকা এক্সট্রাও খরচ করতে হয়, সেটাও কিন্তু বঙ্গবন্ধু কন্যা পড়তে রাজি। নিরাপত্তাটাই হলো এই প্রকল্পের মূল দিক, যেটা দেখতে হয়। মাটির নিচে ও ওপরে মিলে রূপপুরে যেসব প্রযুক্তির প্রয়োগ করা হচ্ছে, তাতে করে অন্তত 100 বছর নিরাপদেই চলমান থাকবে প্ল্যান্টটি, বলছেন সংশ্লিষ্টরা। আমার পেছনের এই রিঅ্যাক্টর ভবনটিতে নিউক্লিয়ার জ্বালানি যাতে নিরাপদভাবে রাখা যায়, সেজন্য এখানে স্থাপন করা হয়েছে 5 স্তরের নিরাপত্তা প্রযুক্তি। এর ফলে মনুষ্যসৃষ্ট দুর্যোগ যেমন বিমান হামলা, এমনকি 8 মাত্রার প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্পও প্রতিরোধ করতে সক্ষম হবে এই প্ল্যান্টটি। দেবাশিস রায়, সময় সংবাদ, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ঈশ্বরদী, পাবনা। পরন্ত বিকেলে হাজার হাজার পাখির কলকাকলি।
মৃত থেকে জীবিত হতে চান মানিকগঞ্জের এক গ্রামের শতাধিক মানুষ। জাতীয় পরিচয়পত্রে ভুলের কারণে জীবিত হয়েও তাদের মৃত দেখানো হচ্ছে। এতে বিভিন্ন দাপ্তরিক কাজে কাজ করতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। নির্বাচন অফিসে ধর্ণা দিয়েও মেলেনি কোনো প্রতিকার। বিষয়টির সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাচন অফিসের দাবি, কারিগরি সমস্যার কারণে এমন হয়েছে। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য, ছবির রিপোর্ট। মানিকগঞ্জের শিবালয়ের ছোট আনুলিয়া গ্রামের 18 থেকে 80 বছরের শতাধিক মানুষের নেই জাতীয় পরিচয়পত্র। 7 বছর আগে নদী ভাঙনের শিকার এ মানুষগুলো উপজেলার চর শিবালয় থেকে একই উপজেলার আনুলিয়া গ্রামে এসে বসতি গড়েন। 3 বছর আগে তাদের জাতীয় পরিচয়পত্র উপজেলা নির্বাচন অফিসে নিয়ে গেলে তাদের মৃত দেখানো হয়। এ অবস্থায় নতুন করে আবেদন করেও মিলছে না জাতীয় পরিচয়পত্র। এতে টিকা, বিদেশ গমন, সম্পত্তি ক্রয় বিক্রয় সহ নানা জটিলতা ও ভোগান্তিতে পড়ছেন তারা। 2 বছর আগে এখানে আবেদন করা হয়েছে, কিন্তু আমরা এখনো পাইনি। আমরা এখন জীবিত থাকতে মিত্র ট্যাপর অফিসে গেছি, তারাও আমাকে দেয় না। কাঠের জন্য আমরা টিকা নিতে পারি না। ভোটারে কাজ করতেছেন, আমরা টিকে নিতে পারতেছি না। 3-4 বার যা হারলাম। আচ্ছা, কয়েকটা বছর পর্যন্ত আমরা পরাভব ভুগতেছি। আমাদের এইটা হবে কি না হবে এটা আমি জানি না। ভোগান্তি থেকে রক্ষা ও জাতীয় পরিচয়পত্র পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় জনপ্রতিনিধি। আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমার এই ভোটারদের যাতে পুনরায় সুন্দরভাবে তাদের আবার ভোটার হওয়ার সুযোগ করে দেয়। আমি আমার পরিষদের পক্ষ থেকে আমি এটা আমার অনুরোধ জানাচ্ছি। নতুন আবেদনের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে জানিয়ে বিলম্ব ও জীবিত মানুষকে মৃত দেখানোর বিষয়টি কারিগরি সমস্যার উপর চাপান উপজেলা নির্বাচন কর্মকর্তা। কারিগরি বিষয়ক হতে পারে, যেগুলো আমার পূর্বের সময়কার, তো ওই আবেদনগুলো ইতিমধ্যে পাঠানো হয়েছে ঢাকায় এবং তাদের কার্যক্রম চলমান রয়েছে এবং ওনারা খুব শীঘ্রই তাদের কাজগুলো সঠিকভাবে পেয়ে যাবেন। উপজেলা নির্বাচন অফিসের তথ্য মতে শিবালয়ের জনসংখ্যা 1,71,873 জন। এদের মধ্যে জাতীয় পরিচয়পত্র আছে 1,12,158 জনের। ছোট আনুলিয়ার 85টি পরিবারের শতাধিক প্রাপ্তবয়স্ক মানুষের জাতীয় পরিচয়পত্র নেই। সময় সংবাদ, মানিকগঞ্জ। অবশেষে 7 মাস পর ভারতের সেরাম ইনস্টিটিউট পাঠালো 10 লাখ ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা। গতকাল বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারত থেকে টিকা দেশে পৌঁছায়। ক্রয় চুক্তির আওতায় 3 কোটির মধ্যে 80 লাখ টিকা হাতে পেল বাংলাদেশ। হঠাৎ করে ভারতে কোভিড পরিস্থিতির অবনতি হওয়ায় চলতি বছরের 23 ফেব্রুয়ারি সবশেষ 20 লাখ টিকা আসার পর থমকে যায় টিকার চালান। অবশেষে 7 মাসের অচলাবস্থা ভেঙে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বেক্সিমকোর চুক্তি করা বাণিজ্যিকভাবে 10 লাখ কোভিশিল্ডের টিকা শনিবার সন্ধ্যায় দেশে পৌঁছে। এর মাধ্যমে চুক্তি অনুযায়ী 3 কোটির মধ্যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 80 লাখ ডোজ পেল বাংলাদেশ। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি ডোজ কোভিশিল্ড কিনতে গত বছরের নভেম্বরে ত্রিপক্ষীয় চুক্তি করে সরকার। চুক্তি অনুযায়ী প্রতি মাসে 50 লাখ টিকা আসার কথা ছিল। গত 25 ফেব্রুয়ারি প্রথম চালানে 50 লাখ ডোজ হাতে পায় বাংলাদেশ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। সব সংখ্যা উড়িয়ে দিয়ে বিশ্বব্যাপী করোনার স্থবিরতার মধ্যেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের পোশাক শিল্প। লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও গত অর্থ বছরে প্রায় 32 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, আর প্রবৃদ্ধি হয়েছে 33%, যা এ যাবৎকালের রেকর্ড। লকডাউনের মাঝেও ঝুঁকি নিয়ে কারখানা খোলা রাখার ফলেই এ প্রবৃদ্ধি বলে দাবি ব্যবসায়ীদের। সাগর টিপুর ক্যামেরায় কোমলদের রিপোর্ট। বাংলাদেশের সবগুলো গার্মেন্টস প্রতিষ্ঠানের এখন একই চিত্র। দিনরাত সমান তালে চলছে উৎপাদন প্রক্রিয়া। করোনা স্থবিরতার মাঝে গার্মেন্টস শিল্প বিপর্যয়ের মুখে পড়ার যে সংখ্যা ছিল তা পুরোপুরি কেটে গেছে, বরং বিশ্বের বিভিন্ন দেশ থেকে অর্ডার আসতে থাকায় আগে থেকে বন্ধ হয়ে যাওয়া গার্মেন্টস কারখানাগুলো এখন খুলতে শুরু করেছে। গত প্যান্ডেমিকে আমরা কিন্তু অনেক কষ্ট করে প্রোডাকশন কন্টিনিউ করেছি। এটা একটা আমাদের জন্য একটা পারফরমেন্স। এই পারফরমেন্সের জন্য বাংলাদেশকে কিছুটা হলেও আমরা একটা ভালো একটা সাপোর্ট পাচ্ছে। এই অর্ডারের ফ্লোটি ধারাবাহিকভাবে বাড়তে থাকবে, এই গ্রোথটি যদি সাস্টেনেবল হয়। করোনা স্থবিরতা কাটাতে 2020-21 অর্থ বছরে 33.78 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হলো। অর্জিত হয়েছে 31.45 বিলিয়ন মার্কিন ডলার। লক্ষ্যমাত্রা অর্জিত না হলো তা আগের অর্থ বছরের চেয়ে
30% বেশি। মূলত ফল এবং হলিডে মৌসুমে তেমন অর্ডার না আসলেও স্প্রিং সামার মৌসুমের জন্যই বিদেশি ক্রেতারা বেশি অর্ডার দিচ্ছেন। আমাদের যেই রাষ্ট্রগুলি কিনে আমাদের পোশাক ইউরোপ আমেরিকাতে ওদের স্টোরগুলি আস্তে আস্তে অনেক খোলা হচ্ছে, সেই জন্য ওখানে ডিমান্ড বেড়ে গেছে। সেই ডিমান্ডের উপর ভিত্তি করে আমরা বলতে পারি আসলেই অর্ডার বাড়বে। করোনা সংক্রমণের শুরুতে বাংলাদেশ লকডাউন দেওয়ায় 2019-20 অর্থ বছরে সবচেয়ে বেশি বিপর্যয়ের মুখে পড়ে গার্মেন্টস খাত। 38 বিলিয়ন মার্কিন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি হয়েছিল মাত্র 27 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। তবে বিশ্বব্যাপী নানা জটিলতায় বাংলাদেশে বিদেশি ক্রেতাদের অর্ডার আসার পাশাপাশি প্রবৃদ্ধি বাড়লেও তা ধরে রাখা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এক্সট্রা অর্ডার হ্যান্ডেল করার ক্যাপাসিটি যদি বায়ারদের কাছে আমরা একটা আস্থার অবস্থানে যেতে পারি, তাহলে ওরা কিন্তু আমাদের কাছে থাকতে চাইবে। দেশে বর্তমানে 1600টি গার্মেন্টস প্রতিষ্ঠান পুরোদমে সচল রয়েছে। আর চলতি অক্টোবর মাস থেকে শুরু হওয়া স্প্রিং সামার মৌসুমের তৈরি পোশাক আগামী ফেব্রুয়ারি পর্যন্ত রপ্তানি হবে। করোনাকালীন দুঃসময়ে সারা পৃথিবী যখন এক প্রকার স্থবির, তখন ঝুঁকি নিয়ে সচল ছিল বাংলাদেশের গার্মেন্টস শিল্প। তার প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। 1 বছরের ব্যবধানে ঘুরে দাঁড়ালো এই গার্মেন্টস সেক্টর। ইন্টারন্যাশনাল বায়াররাও অবাক বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের এই উন্নতি দেখে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় মুন্সিগঞ্জের পদ্মা ও মেঘনা নদীতে চলছে বিশেষ অভিযান। ইলিশ শিকার বন্ধে চলছে নানামুখী প্রচেষ্টা। এই মুহূর্তে মেঘনা নদীতে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। উজ্জ্বল। কাজল, এই যে মেঘনা নদীতে কিন্তু এখন অভিযান চলছে, নৌ পুলিশ এবং এখানে মৎস্য বিভাগ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান চলছে। আপনারা দেখছেন যে এই পেছনে কিন্তু এই জাল যে ফেলা হয়েছিল, জেলেরা যে এই মেঘনা নদীতে কারেন্ট জাল ফেলে মাছ নিধনের চেষ্টা করছেন, সেগুলো কিন্তু উঠাবার চেষ্টা করছে। এবং এখানে নৌ পুলিশ যে বিষয়টি বলছে যে এখানে কিন্তু যারা মৎস্যজীবী রয়েছেন, জেলে রয়েছেন, তাদেরকে কিন্তু আটকে রাখা যাচ্ছে না। আপনারা দেখেন যে কারেন্ট জালে কিভাবে ইলিশ মাছ আটকে আছে এবং এভাবে কিন্তু প্রতিদিন ইলিশ নিধন করা হচ্ছে। এবং গেল 4 তারিখ থেকে যে অভিযানটি চলছে, এই অভিযানে এই পর্যন্ত 45 জন জেলেকে কিন্তু বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে এবং 6 লাখ মিটার কারেন্ট জাল আটক করে এগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং এইখানে কিন্তু এ পর্যন্ত প্রায় 600 কেজির মতো মা ইলিশ জব্দ করা হয়েছে। এগুলো কিন্তু দৃশ্যমানের বাইরে অনেক মাছ যেগুলো নিধন হচ্ছে। এবং এখানকার পদ্মা মেঘনায় কিন্তু এই মিষ্টি পানিতে বিপুল পরিমাণ ইলিশ আসছেন ডিম ছাড়বার জন্যে, কিন্তু সেই ইলিশগুলোকে সুরক্ষা করা যাচ্ছে না। এবং এই ব্যাপারে কিন্তু জেলেদের দাবি হচ্ছে যে গেল 4 তারিখ থেকে যে অভিযান শুরু হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু তাদের বরাদ্দকৃত চাল হাতে পাননি। এবং জেলা মৎস্য বিভাগ জানিয়েছেন যে এই চালগুলো ছাড় দেওয়া হয়েছে, এখানকার জনপ্রতিনিধি পর্যায়ে রয়েছে, তবে এটি জেলেদের হাতে দ্রুত পৌঁছাবার চেষ্টা করা হচ্ছে। এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ রয়েছেন, তিনি বলছেন যে প্রতিদিনই জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন থেকে এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন এবং তারা চেষ্টা করছেন জেলেদেরকে নদী থেকে নিবৃত করবার জন্য। জেলা মৎস্য অফিসার, উপজেলা মৎস্য অফিসার এখানে আছেন এবং এখানে পুলিশের যে স্টেশন ইনচার্জ তিনি লুৎফর রহমান বলছেন যে এখানকার তাদের যে ট্রলার এবং যেসব নৌযান রয়েছে, এই নৌযানগুলোকে দিয়ে তারা সাধ্যমতো চেষ্টা করছেন, কিন্তু এখানকার যে জেলে রয়েছেন তাদের ট্রলারগুলো কিন্তু দ্রুতগতি সম্পন্ন এবং তারা এমনটা ঐক্যবদ্ধ হয়ে এই মাছগুলো নিধন করবার চেষ্টা করছেন। এবং যখন অভিযান চলে তখন কিন্তু নারী পুরুষ সহ এই অভিযানের উপরে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন এবং নানাভাবে এখানে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন। এবং এই যে পাশেই বকচর এলাকাটি আছে, এই এলাকায় কিন্তু কয়েকশো জেলে রয়েছেন এবং সব মিলে জেলায় কিন্তু 10,064 জন নিবন্ধিত জেলে রয়েছেন, যার মধ্যে 3,600 জন এখানে ইলিশ নিধনের সঙ্গে জড়িত আছে। তার মধ্যে কিন্তু বরাদ্দ আসছে 3,000 জেলের ব্যাপারে, যে প্রতিজন পরিবারে প্রতি 20 কেজি করে চাল বরাদ্দের ব্যাপারে। আরও যে 600 জেলে রয়েছেন সেই বরাদ্দ কিন্তু এখনও এসে পৌঁছায়নি। তো স্থানীয়ভাবে তারা চেষ্টা করছেন সেগুলোকে জেলেদের খাদ্য বরাদ্দ দেওয়ার জন্যে। তো এখানকার সার্বিক পরিস্থিতি হচ্ছে যে এই যে মা ইলিশ নিধন সেগুলো কিন্তু যথাযথভাবে এত অভিযানের পরেও রক্ষা করা যাচ্ছে না। তো এই ছিল এখানকার সবশেষ। কাজল। শিক্ষার্থী 12 জন আর শিক্ষক সহ কর্মকর্তা কর্মচারীর সংখ্যা 20 জন। 35 বছর ধরে এভাবেই চলছে রংপুরের পীরগঞ্জে ছাতুয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসা।
তবে শিক্ষকদের দাবি 200 শিক্ষার্থী রয়েছে। জমি দখল, নারী নির্যাতন সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে মাদ্রাসাটির প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। রংপুরের পীরগঞ্জে 6 কক্ষের দোতলা টিন শেড ছাতুয়া মাদ্রাসা। শিক্ষকের কেউ জানাতে পারেননি মাদ্রাসার প্রকৃত শিক্ষার্থীর সংখ্যা। একজন শিক্ষক 200 শিক্ষার্থীর দাবি করলেও কাগজপত্রে আরও বেশি দেখানোর কথা জানালেন অকপটে। নিজে নিয়োগ কমিটির সচিব হয়ে স্ত্রীকে কম্পিউটার শিক্ষিকা পদে নিয়োগের অভিযোগ আছে অধ্যক্ষের বিরুদ্ধে, যদিও সরকারের দেয়া 3টি কম্পিউটার খুঁজে পাওয়া গেল না। কম্পিউটারে ক্লাস করেন না? একদিনও করায়নি। অন্যের জমি দখল, শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর যৌন হয়রানি, গোপনে কমিটি গঠন, বিভিন্ন পদে নিয়োগের কথা বলে টাকা নিয়ে আত্মসাৎ আর নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রহসনের অভিযোগ ভুক্তভোগীদের। কোনো প্রকার প্রবেশপত্র ছাড়াই পরীক্ষাটা সম্পন্ন করে দিছে। অন্যজনের কাছে বেশি টাকা নেয়, ওনাদেরকে চাকরি দিছে। এই জমিটা আমার, এই জমিটা জোর করে উনি ঘরটা তুলছে। অধ্যক্ষ AKM শহীদুল ইসলাম তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সবই মিথ্যা দাবি তার। কিছু কাগজপত্র দিয়েছে তারা, টাকা লেনদেনের কিছু এভিডেন্স, সমস্ত মিথ্যে। জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তর কিছু বিষয় দেখভাল করলেও এই মাদ্রাসা সম্পর্কে কোনো তথ্য নেই। আর জেলা প্রশাসক বললেন অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন। আমরা এই ধরনের ক্ষেত্রে যদি অভিযোগ পাই তাহলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। 1985 সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটিতে বছর বছর শিক্ষক ও কর্মচারী ঠিকই বাড়িয়ে চলেছেন অধ্যক্ষ। রতন সরকার, সময় সংবাদ। করোনার কারণে দীর্ঘ 1.5 বছর বন্ধ থাকার পর আজ থেকে কুয়েতে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। এতে কম খরচে প্রবাসীরা যেমন নিজেদের কর্মস্থলে ফিরতে পারবেন, তেমনি যেতে পারবেন দেশে। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য, ছবিতে রিপোর্ট। কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স আগেই বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট চালু করেছে। কুয়েত সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর এবার সরাসরি ফ্লাইট চালু করলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফলে এখন থেকে অল্প খরচে কম সময়ে কুয়েতে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। ফ্লাইট চালুর খবর প্রকাশের পরপরই কুয়েতের বিমান বাংলাদেশের অফিসে ভিড় করছেন প্রবাসীরা। এখন থেকে ইনশাল্লাহ সবার 60 বছরের উপরে যারা আছে সবার ভিসা নবায়ন করা যাবে। যারা ছুটিতে গিয়ে আটকা পড়েছেন তারা সবাই কুয়েতে কর্মস্থলে ফিরে আসবেন। সরাসরি বিমান চালু হওয়ার জন্য আমরা আনন্দিত ও খুশি। বাংলাদেশ বিমান এই সুযোগ করে দেওয়ার জন্য কুয়েত প্রবাসী পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে আমরা ধন্যবাদ অভিনন্দন জানাই। সপ্তাহে রবি ও মঙ্গলবার 2টি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ। রোববার শতাধিক যাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি বাংলাদেশ সময় সন্ধ্যা 7:45 ঢাকা থেকে কুয়েতের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সময় সংবাদ, কুয়েত। বাংলাদেশ সহ আরও 10টি দেশকে সবুজ তালিকাভুক্ত করে নির্দেশনা জারি করেছে বাহরাইন। এই দেশগুলো থেকে আসা যাত্রীরা 2 ডোজ করোনা টিকা নেওয়া থাকলে সরাসরি দেশটিতে প্রবেশ করতে পারবেন। আজ থেকে নীতি কার্যকর হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাহরাইনে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশ সহ আরও 10টি দেশকে লাল তালিকা থেকে বাদ দিয়েছে। রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকরের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এসব দেশ থেকে আসা যাত্রীদের ভ্রমণের আগে PCR টেস্ট করাতে হবে না। তারা টিকার সনদ দেখিয়ে দেশটিতে প্রবেশ করতে পারবেন বলে জানা গেছে। এদিকে সবুজ তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। নতুন এ নীতি প্রয়োগে যাত্রী ভোগান্তি অনেক কমে আসবে বলে মনে করছেন তারা। আলহামদুলিল্লাহ, যে আমাদের প্রবাসী বাংলাদেশিরা যে তারা যে আসার পথে এখানে যে একটা হয়রানি হতো, তাদের যে আর্থিক একটা ক্ষতি হতো, তাদের সর্বকিছু মিলাইয়া এখন আমাদের প্রবাসীদের জন্য এটা একটা খুব ভালো হয়েছে। তো এই জন্য বাহরাইন গভর্নমেন্টকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। যারা টিকা ভ্যাকসিনেশন যারা নিয়েছেন, অর্থাৎ বাহরাইনের সাথে যেসব কান্ট্রিতে ভ্যাকসিনের সাথে ভ্যাকসিন নেওয়া এবং বাহরাইন যেটাকে অ্যালাউ করেন, সেই ধরনের কান্ট্রি থেকে যদি আসেন তাহলে তাদের জন্য আর কোয়ারেন্টাইন প্রযোজ্য হবে না এবং PCR টেস্ট প্রযোজ্য হবে না। তবে যাদের করোনা ভ্যাকসিনের 2 ডোজ দেয়া নেই তাদের ক্ষেত্রে আগের নিয়ম প্রযোজ্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সময় সংবাদ, বাহরাইন। দেখছেন সকালের সময়। 2004 সালের সুনামিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল মালদ্বীপ। প্রাকৃতিক এই মহা বিপর্যয়ে ভেঙে পড়ে দেশটির অর্থনৈতিক অবকাঠামো। সেদিন 82 জনের মৃত্যু দেশটি থেকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়ে যায়।
এছাড়া হারিয়ে যায় আরও ২৬ জন। তাদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করে মালদ্বীপ সরকার, বর্তমানে যা পর্যটন কেন্দ্রের রূপ নিয়েছে। মালদ্বীপ থেকে SM ইকবালের রিপোর্ট, ছবি তুলেছেন সেলিম আহমেদ। 2004-এর 26 ডিসেম্বর সকাল থেকেই মালদ্বীপে অশনি সংকেত, খারাপ কিছু হতে চলেছে। কিন্তু তা যে এত ভয়াবহ রূপ নিয়ে আসবে সেটা কল্পনাতীত ছিল অনেকের কাছেই। পরের দৃশ্যপট অজানা কিছু নয়। সুনামির তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় এই দ্বীপ রাষ্ট্রটি। সতর্কতা অবলম্বন করে প্রাণহানির সংখ্যা কমিয়েছিল প্রশাসন। তারপরও 82 জন মারা যান প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে। সেদিন নিখোঁজের তালিকায় ছিলেন আরও 26, যাদের খোঁজ মেলেনি আজও। সেই দিনের প্রাকৃতিক দুর্যোগ মারাত্মকভাবে নাড়িয়ে দিয়ে যায় মালদ্বীপকে। সেই তাড়না থেকেই দুঃসহ সত্ত্বেও সেই স্মৃতি ধরে রেখেছে তারা প্রতিকৃতি বানিয়ে। এই স্মৃতিস্তম্ভের মাধ্যমে চমৎকার একটি বার্তা দিয়েছে মালদ্বীপ। প্রতিনিয়ত যাদের সংগ্রাম করে বাঁচতে হয় উত্তাল সমুদ্রের সঙ্গে, তারা দমে যায় না কোনো দুর্যোগের কাছে। মালের এই সুনামি মনুমেন্টের মূল কাঠামো স্টিলের রড দিয়ে তৈরি, যার চারদিক শক্ত শৃঙ্খলে আবদ্ধ। পিলারগুলোর মাধ্যমে বোঝানো হয়েছে সুনামি ঢেউ আর আঁকড়ে থাকা বৃষ্টি বল নির্দেশ করছে মালদ্বীপের অঞ্চলগুলো। প্রতিদিন অনেক পর্যটকই দেখতে আসেন এই স্মৃতিস্তম্ভটি। এই স্থাপনা সম্পর্কে ধারণা আছে এখানে কাজ করা প্রবাসী বাংলাদেশিদেরও। 2004 সালে এটাকে সুনামি হয়েছিল, এই দেশে অনেক মানুষ মারা গেছে। এই দেশের স্মৃতির জন্য এটাকে রাখা হয়েছে সুনামি এটা বলে, এটাকে মূল্য দেয়। কিন্তু আমাদের দেশে এরকম কোনো কিছু আমরা লক্ষ্য করি নাই। আসলে এই বিষয়টা যখন ভাবি তখন অনেক খারাপ লাগে। 1991-এর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে বাংলাদেশের মৃতের সংখ্যা ছিল 1,38,000। যদিও বেসরকারি হিসাব বলছে এই সংখ্যাটা আরও বেশি। এরপর সিডর কিংবা আইলাতেও প্রাণহানির সংখ্যা ছিল কয়েক হাজার। আর 2004-এর সুনামিতে মালদ্বীপে মৃতের সংখ্যা ছিল 106, যাদের স্মৃতির উদ্দেশ্যেই এই স্তম্ভটি নির্মাণ করেছে মালে প্রশাসন। অথচ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে হারিয়ে যাওয়াদের খবর রেখেছে কি বাংলাদেশ? মালে থেকে SM ইকবাল, সময় সংবাদ, মালদ্বীপ। শেষ সময় বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে যুক্ত হলেন পেসার রুবেল হোসেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপে স্কোয়াডের বাড়তি সদস্য হিসেবে থাকবেন রুবেল। আর দেশে ফিরে আসছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। এদিকে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে আজ আবুধাবি যাচ্ছে টাইগাররা। টি-20 বিশ্বকাপের চূড়ান্ত দল পরিবর্তনে আনার জন্য 10 অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে ICC। এর মধ্যে অনেক দলই এই সুযোগ কাজে লাগিয়েছে। একেবারে শেষ মুহূর্তে এসে বাংলাদেশ দলও সুযোগ লুফে নিল। মূল 15 জনের স্কোয়াডে কোনো পরিবর্তন আসেনি। এতদিন স্ট্যান্ড বাই হিসেবে থাকা রুবেল এখন দলের বাড়তি সদস্য হিসেবে থাকবেন। বিশ্বকাপ চলাকালে বাকি ক্রিকেটারদের সঙ্গে অবস্থান করবেন রুবেল। এখন পর্যন্ত 28 আন্তর্জাতিক টি-20-তে 28 উইকেট নিয়েছেন এই পেসার। এদিকে নতুন সূচি অনুযায়ী আজ বাংলাদেশ সময় রাত 8টায় আবুধাবির উদ্দেশ্যে যাত্রা করবে টিম টাইগার্স। হবিগঞ্জের বানিয়াচং থানা চত্বরের গাছে গড়ে উঠেছে পাখিদের নিরাপদ অভয়াশ্রম। বিকেল হলেই পাখিদের কলকাকলিতে মুখর থাকে এলাকা। পাখি শিকারে নিষেধাজ্ঞা কার্যকর এবং পাখি সুরক্ষায় পুলিশের পক্ষ থেকেও নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। রাশেদ আহমদ খানের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। পড়ন্ত বিকেলে সূর্য ঢলে পড়লেই হবিগঞ্জের বানিয়াচংয়ের আকাশে এভাবেই বিচরণ করে হাজার হাজার পাখি। থানা এলাকার কয়েকটি গাছ যেন এখন পাখিদের অভয়াশ্রম। শীত মৌসুমে বিপুল পরিমাণ সংখ্যক অতিথি পাখির সমাগম ঘটলেও বর্তমানে বেশি চোখে পড়ে পানকৌড়ি। তবে শালিক ও ঘুঘু জাতীয় পাখিরও দেখা মেলে এখানে। নানা প্রজাতির পাখির কলরবে বিমোহিত হন থানার কর্মরত পুলিশ ও এলাকাবাসী। আমি পাখি দেখতে আসছি, এখন এই পাখি আমার সুন্দর লাগছে, আমি ছবি তুলছি। বিকালবেলা হইলে পাখিগুলা কত সুন্দর শব্দ করে, এই শব্দগুলা খুব ভালো লাগে।
পাখিরে কেউ মারেও না, কিছু করে না, মানুষের তামসা দেখে আইয়া এলাকার মানুষ বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে আইয়া দেখে। পাখি শিকারে নিষেধাজ্ঞা কার্যকরের পাশাপাশি তাদের নিরাপদ আশ্রয় নিশ্চিতে কাজ করছে স্থানীয় পুলিশ প্রশাসন। আমাদের অফিসার মহোদয় এবং পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আমরা সবাই পাখি পরিচর্যা করি। আমরা সবসময় চেষ্টা করি যেন কেউ পাখি শিকার করতে না পারে। 2015 সালের মার্চ মাস থেকে বানিয়াচং থানা এলাকায় পাখিদের আগমন শুরু হয়। এরপর থেকে এলাকাটি হয়ে ওঠে পাখিদের অভয়াশ্রম। সময় সংবাদ, হবিগঞ্জ। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লি বসছে আজ। শুধু প্রাকৃতিক দুর্যোগই নয়, বিমান হামলায় টিকে থাকবে এই প্ল্যান্ট। গুরুত্ব পাচ্ছে নিরাপত্তা। এবং 1.5 বছর বন্ধ থাকার পর আজ চালু হচ্ছে কুয়েতে বিমানের সরাসরি ফ্লাইট। বাহরাইনের লাল তালিকা থেকে বাদ বাংলাদেশের নাম, কোয়ারেন্টাইনেও ছাড়। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।